নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার অনুষ্ঠান অবশ্যই সর্ববিষয়ে জ্যোতিষ, যদিও আমরা সর্ববিষয়ে জ্যোতিষ সবসময় মাই সোলমেট দিয়ে প্রবেশ করি, এবং মাই সোলমেট একটা অনন্য সাধারণ চিন্তা ভাবনা বলবো। তার কারণ হচ্ছে মাই সোলমেট মানে হচ্ছে আমাদের এই ডাইভোর্স কেসেস থেকে লড়াই করার একটা অস্ত্র বলতে পারি। কারণ অনেক কিছু আপনারা জানেন না, কেন বহুবার আলোচনা হয়েছে। কারণ যার মস্তিষ্ক প্রসূত তিনি আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন। কৌশিক ডি কাশ্যপ, অনেক অনেক স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম। দিদি খানিকটা ঠিকই বললেন, মস্তিষ্ক প্রসূত হয়তো কৌশিক ডি কাশ্যপের, কিন্তু ভাড়ারটা জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্বের। এটাই ছিল, সেটাকে যথাযথভাবে প্রয়োগ করা হচ্ছিল না। আধুনিক যুগ সাপেক্ষে সেটাকে যথাযথভাবে প্রয়োগের একটা চেষ্টা মাই সোলমেটের দ্বারা আপনাদের একটা সুস্থ সুন্দর বৈবাহিক দাম্পত্য জীবন যাতে চলে, কেবল বিবাহ না, সেটারই একটা প্রয়াস। জ্যোতিষশাস্ত্র যারা মানেন তারা দীর্ঘদিন ধরে মানেন এবং জ্যোতিষশাস্ত্রের হাত ধরেই হয়তো নিজেদের বিবাহ কিংবা সন্তানদের বিবাহ দেন বা দেওয়ার প্রচেষ্টা আজও করেন। কিন্তু আজকালকার দিনে দাঁড়িয়ে যেটা মুশকিল হয়েছে যে ওই প্রচেষ্টাটা সর্বদা ফলপ্রসূ হচ্ছে না। তার পেছনে অনেক কারণ আছে। তা বলে জ্যোতিষশাস্ত্র ভেগ বা ফেক হয়ে গেছে এরকম কোনো ব্যাপার নেই। আসলে জ্যোতিষশাস্ত্রে যতটুকুনি দিয়ে গত 50 বছর আগের জীবনযাত্রা চলে যাচ্ছিল, জ্যোতিষশাস্ত্রের ওইটুকুনি প্রয়োগে আজকে আর চলছে না। জ্যোতিষশাস্ত্রের ভাণ্ডারে অনেক কিছুই আছে, সেইগুলোকে যথাযথভাবে প্রয়োগ করার চেষ্টা মাই সোলমেটে হয়েছে। আর যেহেতু মাঘ ফাল্গুনের সময় যাচ্ছে, বিবাহাদির সময় যাচ্ছে, যার ফলে আগেই আমি বলেছি যে এই সময় যারা রেজিস্ট্রেশন করবেন এবং পেড আপ সার্ভিসে যাবেন, তারা সম্ভবী অ্যাস্ট্রো আমার যে পার্সোনাল ইউটিউব পেজ আছে সেখানে গিয়ে লিঙ্ক আছে, সেখান থেকে লিঙ্ক থেকে যদি রেজিস্ট্রেশন করেন তাহলে আপনারা ফ্ল্যাট 15% অফ অলরেডি চলছে। প্রচুর মানুষ সেটাকে গ্রহণ করছে। আপনারাও যদি চান সেটাকে গ্রহণ করতে পারেন। পছন্দ আপনাদের। বোঝাপড়াটা হলো কিনা জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্বের হাত ধরে, সেটা বিনা পয়সায় বুঝে কোথায় নেওয়া যায় বলুন? কোথাও নেওয়া যায় না। সুতরাং সেটার একটা চেষ্টা। ব্যাপারটা বিনা পয়সায় দেওয়ারটা মূল বিষয় না, বিষয়টা এটাই আমার যেটা ইচ্ছা। ওই দিদি শুরুতেই বললেন যে ডাইভোর্স নামক ডাইনোসরটাকে যদি আমরা যেন তেন প্রকারে না হারাতে পারি, হারাতে আপনাকে হবেই হবে। আর জ্যোতিষশাস্ত্র যারা আমরা মানি এইটুকুনি তো করতেই পারি, কারণ আপনারা পছন্দ করছেন পাত্রপাত্রী, তারপরে কোনো জ্যোতিষশাস্ত্রীর কাছে যাচ্ছেন। আমার কাছেও দীর্ঘ সময় এসছেন। আজও প্রত্যেক সপ্তাহে আমি যদি চাই, যে আমি যদি ভাবি আগামী সপ্তাহ থেকে আমি আবার জটক বিচার করব, প্রত্যেক সপ্তাহে 2-5টা করে জটক বিচার আমি করতে পারবো, যেটা যথেষ্ট দক্ষিণা আমি নিতাম। আমি করতেই পারি, আজও আসে সেই আবদার। কিন্তু আমার কাছে কেবল যে মানুষগুলো আসবেন তাদের আমি চেষ্টা করব জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্বের মাধ্যমে দিশা দিতে, আর বাদবাকি মানুষগুলো জ্যোতিষশাস্ত্রের হাত ধরবেন, কেবল অষ্টকূট বিচার করবেন কিংবা মঙ্গল দোষ আছে কি নেই করবেন। অনেকে অষ্টকূট বিচারের মধ্যে একটা পয়েন্ট, 6 পয়েন্টের একটা ম্যাচিং গণ মিলন করবেন, তারপরে হুড়মুড়িয়ে বিয়ে করতে চলে যাবেন, তারপরে গিয়ে ডাইভোর্স নামক ডাইনোসরের খপ্পরে পড়ে যাবেন। এইখানটা থেকে বাঁচার জন্য আপামর অন্তত পক্ষে যারা চান, জ্যোতিষশাস্ত্রে যারা মান্যতা দেন, সংখ্যাতত্ত্বকে যারা মান্যতা দেন, যারা চান জীবনের সর্বক্ষেত্রে যখন প্রয়োগ করছে, কেন একটা সুখী দাম্পত্য পাওয়ার জন্য এটাকে প্রয়োগ করব না, যার ফলে ব্যাপকভাবে আপনাদের জন্য এটা 5 রকমেরভাবে দেয়া আছে। জানেন, দীর্ঘদিন আলোচনা করেছি। যাদের চোখ খোলার খুলছে, তারা বুঝছেন, তারা ধীরে ধীরে এগোচ্ছেন, খুঁজে নেওয়ার চেষ্টা করছেন সেই মানুষটাকে, যে মানুষটার সঙ্গে তার বোঝাপড়া হবে। আপনারাও চাইলে সারা ভারত থেকে এই অনুষ্ঠান শোনা যায় ইউটিউবে, বিদেশ থেকেও মানুষ এই অনুষ্ঠান শুনতে পারে। সুতরাং আপামর মানুষজন যারা সুখী দাম্পত্য চান, তারা মাই সোলমেটের প্ল্যাটফর্মে আসতে পারেন, যেটা কোথাও পাবেন না। কারুর বয়স হয়তো 30 বছর, কোনো ম্যাট্রিমনির বয়স 15 বছর। অনেক বড় বড় দিগ্গজ আছেন এই মানে আপনার পাত্রপাত্রী খুঁজে দেওয়ার ময়দানে, কিন্তু তারা ওই পাত্রপাত্রী খুঁজে দেবে, আপনারা পছন্দ করবেন, তারপরের দায় দায়িত্ব কিন্তু তাদের নেই।
হ্যাঁ, মাই সোলমেটেরও আছে এরকম না, কিন্তু আপনাদের ওই খুঁজে নেওয়াটা যেন বোঝাপড়ার সাথে খুঁজে নেওয়া হয়, সেটার একটা সৎ প্রচেষ্টা মাই সোলমেট করছে। সেটার সঙ্গে গেলে আপনাদের জীবনটা মসৃণতার দিকে অনেক 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 বেশি করে এগোবে, অন্তত দাম্পত্য জীবনের ক্ষেত্রে এটা আমার বিশ্বাস। তাই এটাকে করা চেষ্টা করতে পারেন। গ্রহ নক্ষত্রের চাল দেখুন, ঘুরছে, ঘুরবে, গ্রহ নক্ষত্র নানা পরিবেশ পরিস্থিতি যাবে। আমরা কেবলমাত্র জানুয়ারির 20 তারিখ আছি। একদম জানুয়ারি পড়ার পরই, মানে 2026 পড়ার পরই আমি সংখ্যাতত্ত্ব নিয়ে কিছু কথা আপনাদের বলেছিলাম। তখন সোনার রূপো তামার দামের কথা বলেছিলাম। আজকে রূপোর দাম কোথায়? কারণ আমি বলেছিলাম বছরটা সোনার, 2026 এক সংখ্যার বছর, কিন্তু রাজা থাকবে রানী থাকবে না, এ তো হতে পারে না। পরিবর্তিত পরিস্থিতি কোন দিকে যাচ্ছে গ্লোবালি, তার উপরে আপনার আমার সাধের দুটো ধাতু সোনা রূপাও যেরকম নির্ভরশীল, সেরকম আপনার আমার আর্থসামাজিক জীবনচর্চাও কিন্তু নির্ভরশীল। এটাকেও আপনাকে আমাকে মান্যতা দিতে হবে। আমি আমার প্রত্যেকটা চেম্বারে গত প্রায় 2-2.5 বছর ধরে, এবং সিটিভিএনের পর্দাও অনেককে আমি হাসতে হাসতে ইয়ার্কি মেরে বলেছি যে বিদেশ গিয়ে আর কি করবি বা কি করবেন আর বিদেশ গিয়ে, একটু দাঁতে দাঁত চেপে থাকুন। বিদেশ গিয়ে পড়াশোনা করতে চাইলে অবশ্যই করুন, কারণ এখনও ইনফ্রাস্ট্রাকচারাল দিক থেকে, এডুকেশনাল দিক থেকে বিদেশের বিভিন্ন জায়গা, সেই জায়গা এখনও আমরা স্বাধীনতার 79 বছরে তৈরি করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা বলাই ভালো ভারতবর্ষের, আমাদের মানে যারা সরকার বাহাদুররা ছিলেন, এটা আমাদের ব্যর্থতা। যাই হোক, অনেক ঘাত প্রতিঘাতও এসছে ভারতবর্ষের, যেটা ছোট্ট কোনো ইউরোপিয়ান কান্ট্রির আসেনি বলাটাও ভুল। তারাও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ ফেস করেছে। যাই হোক, জনসংখ্যা কম বলে হয়তো পেরে গেছে, ওসব কঠিন প্রশ্নে ঢুকছি না। কিন্তু অবশ্যই শিক্ষার দিক থেকে বিদেশের ইনফ্রাস্ট্রাকচারাল ক্ষেত্র, শিক্ষার ক্ষেত্রে এবং অন্যান্য কিছু অনেক বেটার, অবশ্যই গ্রহণ করতে পারেন। সারা জীবন গ্রহণ করতে হবে যতক্ষণ না আমাদের দেশে সেইগুলো যথাযথ হচ্ছে। কিন্তু কর্মের জন্য বারবার আমি এই টিভির পর্দা থেকেও ইয়ার্কি মেরে বলেছি, আমার চেম্বারে যারা আসেন তারা ভালো জানেন, সেই সমস্ত শিক্ষিত ছেলে মেয়েরা, যে আমি বলি যে বিদেশে অবশ্যই যাও, পড়াশোনা করো, হায়ার স্টাডিজ করো, কিছুদিন দরকার হলে কর্মও করে ফেলো, কিন্তু তোমার স্ট্রিম অনুযায়ী যদি আমার দেশে সুযোগ থাকে সেটাকেও কিন্তু তাড়াতাড়ি কাজে লাগিয়ে ফেলতে হবে। কারণ 2032-এর পর থেকে আমার দেশই সব থেকে ভালো দৌড়াবে। আগামী 5 বছরে কে কোন দেশ কার সাথে আছে, কথাটা বারবার বলেছি, গত বছর থেকে বলে আসছি, কিচ্ছু আমরা বুঝতে পারছি না। আজকে যখন ট্রাম্প ইউরোপের ওপরে ট্যারিফ লাগাচ্ছেন, বুকে হাত দিয়ে বলুন তো এরকম কোন দিগ্গজ যারা খবরের কাগজে লেখে, আপনি আমি সকালবেলা নাকের ওপরে চশমাটা দিয়ে চায়ের কাপটা হাতে নিয়ে ধুমায়িত চায়ের পেয়ালা নিয়ে ওগুলোকে পড়ি, কারণ ওনারা আমার আপনার থেকে অনেক বেশি দিগ্গজ, অনেক কিছু বেশি বোঝেন, তারা কোথায় ক্লারিফাই করেছেন কোন দেশ কোন দেশের সাথে আলটিমেট থাকবে? কারণ সবাই বড় বড় র্যাডার লাগাচ্ছে, এআই টেকনোলজিও ফেল করছে, এক একটা সকাল এক এক রকম রূপ নিয়ে আসছে বিশ্বজনীন ক্ষেত্রে। আপনারা ভাবতে পারেন যে এতে কি হবে, মা সরস্বতীর পায়ে পুজো করলে, সরস্বতী কবচ পড়লে আমার মেয়েটা দারুণ রেজাল্ট করবে, হয়তো নিটে চান্স পেয়ে যাবে বা জয়েন্টে চান্স পেয়ে যাবে, অত পড়াশোনা করতে হবে না। সত্যিই কি তাই? তার কারণ আমাদের ধ্যান ধারণাটা ওই পর্যায়ে আমরা পড়ে আছি, তাতে মা সরস্বতীকে অপমান করছি। আধ্যাত্মিকতার দিক থেকে যে মন্ত্রশক্তির বলে এবং ক্রিয়াশক্তির বলে প্রকৃত যে কবচ তৈরি হয়, কবচ মিন্স প্রোটেক্টিভ ওয়াল, প্রোটেক্টিভ শিল্ড। কর্ণ পড়েছিলেন না মহাভারত যুদ্ধে, যতক্ষণ না খুলেছেন তাকে মারার সাধ্যাধিকার ছিল না। সুতরাং সেই কবচ যখন তৈরি হয়, সে মা সরস্বতী হোক, আধ্যাত্মিক ক্রিয়া হোক, মন্ত্রোচ্চারণ হোক, পূজা অর্চনা হোক, তার দ্বারা সৃষ্ট কোনো শক্তিশালী আবরণ হোক, সকলকে আমরা প্র্যাকটিক্যালি অপমান করছি। কারণ ওইটা করে আমি আর পড়াশোনা আমার ছেলে মেয়ে বেশি করবে না, 2 ঘন্টা পড়বে, আমার ছেলে মেয়ে একদম সুপার ফার্স্ট ডিভিশন যাবে।
আমার ছেলে মেয়ে জয়েন্টে চান্স পেয়ে যাবে, দুর্দান্ত ইঞ্জিনিয়ার হয়ে যাবে, দারুণ ডাক্তার হয়ে যাবে। এটা আমাদের ভাবনার স্তর, যার ফলে আমরা ভাবি কি হবে, শুক্রবারে সরস্বতী পুজো, বরং কিছু সরস্বতীর বিষয়ে বলুন। কারণ সরস্বতীর বিষয়ে বললে এক্ষুনি আমি দিদি অনুষ্ঠান শেষ করে উঠে যাওয়ার পরে আমি হাতিবাগান চেম্বার করে বাড়ি ফিরতে ফিরতে দেখবো হয়তো 2-3 হাজার লোক দেখে ফেলেছেন। কিন্তু আমি জানি ওই অনুষ্ঠানটা 2-3 হাজার যে মানুষটা দেখলেন, একটা মানুষ পশ্চিমবঙ্গের বাঙালি হয়ে আগামী দিনে আপনার আমার মনে দাগ কাটতে পারবে না তার কর্মের দ্বারা, এটা আমি কনফার্ম। তার কারণ তাদের ন্যাকটাই হচ্ছে শটে শটটাং লোভী। তারা কোন ঠাকুরের মন্ত্র জপ করে কি ফুলবেল পাতা ফেললে আপনার আমার ছেলে মেয়েটা দুর্দান্ত পড়াশোনায় হয়ে যাবে। সঠিকভাবে পড়াশোনা কি পদ্ধতিতে করলে আপনার আমার ছেলেটা মেয়েটা সঠিক জ্ঞানী হবে, জ্ঞানী, খালি রেজাল্ট পাওয়াটা শেষ কথা না, সঠিক জ্ঞানী হবে, সেইটা তার হরোস্কোপ বলবে, তার ডেট অফ বার্থ বলবে, যে পদ্ধতিটা তার জন্য। দিদির ছেলেদের আমি যেভাবে পড়তে বলবো, আমি আমার মেয়েকে সেভাবে পড়তে বলবো নাকি? কারণ দিদির ছেলেরা জন্মেছেন এক ডেট অফ বার্থ নিয়ে, এক ধরনের জন্মছকের তাদের প্রবণতা আছে। আবার দিদির দুটো যেহেতু টুইন, অনেকে হয়তো আপনারা জানেন না, যার ফলে দিদিই জানেন ভালো, দুজনের আবার স্বভাব চরিত্র এবং নিজেদের প্রকাশ করার ভাবও আলাদা। জিজ্ঞাসা করে দেখুন মানুষটাকে, তাহলে ওখানে আরও ডিপলি সেটাকে অ্যানালিসিস করতে হবে। অতএব দিদির ভাষায় বা আমার ভাষায় যেটা দিদির বড়, অ্যাকচুয়ালি দিদির পেটে সে ছোট, কিন্তু তাকে যখন অ্যানালিসিস করা হবে তার প্রবণতা অনুযায়ী তাকে আমার রুটিন ঠিক করে দিতে হবে। আর ছোটটাকে যখন করা হবে তার প্রবণতা অনুযায়ী, কিন্তু দুজনে জন্মেছেন তো একই ডেটে, 2-2.5 মিনিটের ফারাকে দিদি দুজনকে গর্ভ থেকে বার করেছেন, তাহলে বেসিক ফান্ডামেন্টাল স্ট্রাকচার তো দুজনেরই এক। তাহলে সেই প্রবণতার দিশা নির্ধারণ কি করে হবে? তার থেকে ভাই দরকার নেই, মা সরস্বতীর পায়ে ওরা দুজন যদি বেটা ভাবে মা সরস্বতীর পায়ে ফুল বেলপাতে ফেলি, একটু জয় মা আমাদের ভালো করে পাস করিয়ে দিও এই কম্পিউটার রিলেটেড পড়াশোনাটায়, দুজনেই ফার্স্ট হবে আগামী সেমিস্টারগুলোতে। সুতরাং আর্থসামাজিক ক্ষেত্রে বিশ্ব সংসার কোন দিকে যাচ্ছে সেগুলো জানার খুব 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 দরকার আছে। গত 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন, কারণ 7ই সেপ্টেম্বর গ্রহণ ছিল, মনে আছে নিশ্চয়ই অনেকের, চন্দ্রগ্রহণ, তখনই বলেছিলাম তার 1 মাস আগে প্রায় সম্ভবী অ্যাস্ট্রো একটা আপলোড করা অনুষ্ঠান আছে, যে 7ই সেপ্টেম্বর থেকে 3 মার্চ অবধি এই 6 মাসে 4খানা গ্রহণ আছে। 2টো গ্রহণ আমরা 25-এ কাটিয়েছি, আপকামিং ফেব্রুয়ারি এবং মার্চে 2টো গ্রহণ আছে। ওই সেপ্টেম্বর টু মার্চ 4খানা গ্রহণ, তাতে 6খানা দেশের চার্ট সম্ভবী অ্যাস্ট্রো অ্যানালিসিস করা ছিল, এবং তার মধ্যে সবথেকে বিধ্বংসী অবস্থা 2টো দেশের ছিল, আমেরিকা এবং ইরান। দেখাবো আরেকটু চলুক, অবস্থা আরেকটু যাক, এই ফেব্রুয়ারি মাসের গ্রহণটা আসুক, 3 মার্চের গ্রহণটা আসুক, পরিস্থিতি দেখবেন কোথায় যাচ্ছে। সুতরাং কোনটা জ্যোতিষশাস্ত্র এটা আপনাদের বুঝতে হবে। তারাই বুঝবেন যারা কর্ম করে সঠিক দিশা পেয়ে জীবনকে সফল বানাতে চান জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্বকে হাতে নিয়ে। আর যারা ভাবেন আজকে মা সরস্বতী পুজো, এরপরে আবার বাসন্তী অন্নপূর্ণা পুজো আসবে, মানে মূল দুর্গা পুজো আসবে, তারপরে আবার চড়ক টড়ক কিছু চলে আসবে, চড়কের সময় হুড়মুড়িয়ে খালি গায়ে খালি পায়ে কাঁটাভর্তি খেজুর গাছে উঠে যাবেন, সেটা করেও দেখা যাবে হয়তো আপনারা জীবন সার্থক করছেন, সেটাও জ্যোতিষের সঙ্গে হয়তো ঢুকে গেছে দেখা যাবে। কারণ এরকমই জ্যোতিষশাস্ত্র চলছে। খুব একটা ইউটিউবে ট্রেন্ডিং ট্রেন্ড চলছে এখন, যেহেতু 26 সালে সর্বাপেক্ষা আগে ভোট পশ্চিমবঙ্গের, যে পশ্চিমবঙ্গে তৃণমূল জিতবে না বিজেপি জিতবে। পশ্চিমবঙ্গের জ্যোতিষীরা বলতে ভয় পায়, তার কারণ দিদিরা যেখানে মার খায় সেখানে আমি বেচারি তো কোন ছাড়, আমি একটা সাধারণ মানুষ। দিদিরা এত দঙ্গল বেঁধে আছেন সাংবাদিকরা, তারা যখন পিট্টি খেতে ছাড়ছে না তাদের, সুতরাং আমি তো একটা ইন্ডিভিজুয়াল, বা আমার মতো মানুষ যারা আছে তারা তো ইন্ডিভিজুয়াল, যার ফলে ডাইরেক্ট কিছু বলা যাচ্ছে না। কিন্তু বাংলার বাইরের জ্যোতিষীরা ফাটিয়ে দিচ্ছেন, কেউ এই দলে কেউ ওই দলে।
সব থেকে অদ্ভুত জিনিস একটা দিদি আমি খেয়াল করছি, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন, মানে আমার বন্ধু বান্ধব পরিচিত মানুষ, বলছি সাবাস দুর্দান্ত, নাচানাচি করতে শুরু করে দাও। তার কারণ হচ্ছে যারা বলছে অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ বা নিউমেরিক্যাল পয়েন্ট অফ ভিউ যেটা দিয়ে তারা বিচার করছে সেটা কিন্তু অ্যানালিসিস করছে না। আমি বলে দিলাম কালকে সুবর্ণাদি একটা লটারির টিকিট পাবে। আরে আমি বাকসিদ্ধ নাকি? কেন পাবে সেটা? সুবর্ণ আমি কি বাকসিদ্ধ যে আমি বলে দিলে দিদি পাবেন? বরং কেষ্টদার কপালে একটু দিদি কপালটা ঘষে নিতে পারলে বরং পাবেন, আমার মুখের কথায় পাবেন না। তাহলে তো দিদির জন্ম তারিখ এবং হরস্কোপ এইটাকে অ্যানালিসিস করে আগামীকালের গ্রহ নক্ষত্রের অবস্থা, দিদির চলা দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণদশা, সূক্ষ্ম দশাকে অ্যানালিসিস করে যদি আমি দেখতে পাই তাহলে দিদিকে অবশ্যই বলতে পারি যে দিদি কেটে দেখতে পারেন যদি 6 টাকায় কোটিপতি হন। কিন্তু আমি বললাম দিদি পাবেন। এবার ধরুন দিদি কেটে ফেলেছে এবং পেয়ে গেছে, ব্যাস কৌশিক দিঘার সব বাক সিদ্ধ জ্যোতিষশাস্ত্রী, ব্যাঙের মাথা ঝড়ে বক মরেছে আর এই ফকিরের কেরামতি বেড়েছে, কেসটা এরকম হবে। সর্বক্ষেত্রে যে যা পারছে লেকচার মেরে যাচ্ছে, সর্বক্ষেত্রে। শুধু পশ্চিমবঙ্গে টিএমসি জিতবে না বিজেপি জিতবে এই নিয়ে না, মুখ্যমন্ত্রীর জন্ম তারিখটাই ঠিক নেই, গুগল বাবার থেকে জন্মছক নিয়ে সবাই অ্যানালিসিস করছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলার আগে এই মিয়া বলেছে এখানে বসে দিদির সাথে হাতে হাত ধরে। তা আমরা কিসের অ্যানালিসিস করছি? হ্যাঁ, অ্যানালিসিস করার রসদ আছে। আমাকে যদি কেউ ফ্রি হ্যান্ড দেয় আমি একদম জায়েন্ট স্ক্রিন লাগিয়ে অ্যানালিসিস করতে পারি সব। কিন্তু সেইগুলো তারা তো আউট অফ বেঙ্গলের জ্যোতিষী হয়েও করছে না। সুতরাং বাংলায় কেবল ওইসব বুজরুকিবাজি আর যেটা ভাববেন না, সর্বত্র আছে, সর্বত্র আছে। সুতরাং এই নিয়েই চলছে। আর ইউটিউব তো ওরে বাবা ভয়ঙ্কর গো, আমি বলি না গুগলের নেট, আমরা কেউ মাকড়সা না কিন্তু জালে ঝাঁপিয়ে পড়ি, ব্যাস হলো। ভেবেছি আমি স্পাইডারম্যান, আদৌ নই, জালে আটকে গেলাম। এবার জালে আটকাবেন না মা সরস্বতীর কাছে প্রকৃত সাধনা করবেন নিজের উন্নতিকল্পে। আমার দিদির পড়াশোনা নেই মানে আমি দিদি পড়াশোনা করি না তা তো নয়, কারণ বিদ্যা দরকার নেই, জ্ঞান দরকার নেই। যে মানুষটা ভাবেন সে মানুষটার থেকে বড় মূর্খ কেউ নেই। সুতরাং স্কুল কলেজে পড়ছি মানেই বিদ্যা গ্রহণ করতে হবে, জ্ঞানার্জন করতে হবে, তার কি মানে আছে নাকি? জ্ঞান বিদ্যা প্রাজ্ঞতা সকলের দরকার। সুতরাং মা সরস্বতীর চরণে কৃপা দিদি আমিও চাইবো, আমাদের সন্তানরাও চাইবেন, স্বাভাবিক এটা। কিন্তু সেটার মধ্যে একটা শুদ্ধতা এবং সততা থাকবে। আমি এটা করলে মা সরস্বতী তুষ্ট হবেন, জীবনে হননি, হবেন না। হাঁসের পিঠে চড়ে হা হা করতে করতে পালাবেন। কেউ ফোনে আছেন, নিয়ে ফেলি অনেকক্ষণ ধরে। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, সবার আগে অনেক ধন্যবাদ, আপনি অনেকক্ষণ ধরে রয়েছেন আমাদের সাথে। না সহ্য না, অর্গানিক জ্যোতিষ, আমি তার নাম দিয়েছি অর্গানিক জ্যোতিষ। আবার এতক্ষণ দাঁড়িয়ে বসে আছে, আমার কোনো খারাপ লাগছে না, আমার ভালোই লাগছিল শুনতে। এইটা ভালো টাইটেল দিয়েছেন আপনি। হ্যাঁ, আমি তো দাদার অনেক দিনের প্রোগ্রাম দেখছি। উনি যখন ওয়ার্ল্ড কাপের ফ্রান্সের যে ব্যাপারটা বলেছিলেন সেই দিন থেকে আমি ট্রাই করে যাচ্ছি অর্গানিক, এবং আমি এইটা নাম দিয়েছি অর্গানিক জ্যোতিষ। অর্গানিক বেশ, আমার একটা ওয়ার্ল্ড কাপ। দারুণ দারুণ। আপনি কার সম্বন্ধে জানবেন দিদি? আচ্ছা, আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। মেয়ের কি নাম? হ্যাঁ, মধুরা রায়। কোথা থেকে বলছেন আপনি? কাকুর কাছে থেকে। বলুন। কাকুর কাছে, আচ্ছা, বলুন। 19 জুলাই 1995। 995। সময়? সময় সকাল 9টা, কলকাতা। সকাল 9টা, কলকাতা। কি বার ছিল ম্যাম? বুধবার। বুধবার, বুধবার ছিল। সিংহ লগ্ন, মীন রাশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ভেরি গুড। বলুন কি জানার আছে। মেয়ে কোথায় আছে এখন? মেয়ে তো এখানে এমএনসি তে আছে, কিন্তু ওনার চাকরির কোনো উন্নতি হচ্ছে না। কতদিন ধরে হচ্ছে না? বিয়েটা কবে হবে একটু কাইন্ডলি যদি জানেন। কতদিন ধরে চাকরির উন্নতি হচ্ছে না? ও তো প্রায় 6-7 বছর কাজ করছে।
একই জায়গায় আছে? হ্যাঁ, একই জায়গায় আছে। ওটা এখন চেঞ্জ করে এখন আইটি সেক্টরে ঢুকেছে। সেখানে কিছু হবে তবে? অবশ্যই হবে, হবে না কেন? অবশ্যই হবে। বিয়ের সময় কিন্তু অন আছে। না, সেই বিয়েটা আমি একটু বলছি, ও মনে হয় কোনো একটা বন্ধু আছে, কিছুতেই না তার সঙ্গে কিছু হয়ে উঠতে পারছে না। মানে না, আমি হয়ে তো যেটা উঠবেও বুঝি। না, তার কারণ আপনার মেয়ের সেকেন্ড হাউসে মঙ্গল বসে আছে, সিংহ লগ্নের ষষ্ঠ সপ্তমপতি অষ্টমে ঢুকে বসে আছে, দ্বাদশপতি চন্দ্রযুক্ত হয়ে। সুতরাং ওর নিজস্ব পছন্দ হোক, আর আপনি যদি চোখ বুজে মেয়ের বিয়ে দেন, তাহলে আপনার পছন্দ করা জামাই হোক, সেটা কিন্তু টেকা একটু মুশকিল। কারণ সপ্তমপতির সাথে যে দ্বাদশপতির অ্যামালগামেশন, সেটা আবার অষ্টমস্ত এবং মঙ্গলের সাথে দৃষ্টি বিনিময় হয়ে বসে আছে। লগ্নপতি দ্বাদশে বসে আছে, অষ্টমপতি বৃহস্পতি চতুর্থে বসে আছে, 19শে জুলাই জন্মেছে। আপনার মেয়ের ডেস্টিনেশন কিন্তু আলটিমেট কর্মজীবন এবং আফটার ম্যারেজ কলকাতা নয়। বাইরে এটাকে বুঝে নিয়ে ও যদি জীবনে এগোতে পারে, আমার মনে হয় ওর জন্য অনেক 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 পজিটিভিটি অপেক্ষা করছে। এবং এবং ওর চাকরির পরিবর্তন কিংবা প্লেসের পরিবর্তন 2026 সালের 1 জুন অনওয়ার্ডস হবেই। হর্ষই লাগাচ্ছি, লিখে রাখুন। আচ্ছা, লিখছি, আমার খাতা পেন রয়েছে। একদম 1 জুন 2026, কারণ ওর রবির আন্ডারে বৃহস্পতির দশা পিরিয়ড শুরু হবে। লগ্ন পঞ্চম অষ্টমপতির দশা পিরিয়ড, অষ্টম পঞ্চমপতি চতুর্থে বসে আছে, লগ্নপতি দ্বাদশে বসে আছে। প্রভূত উন্নতি সহ হয় কর্মের পরিবর্তন, অথবা এই কর্ম থেকে ট্রান্সফার হয়ে অন্য কোনো রাজ্যে আপলিফমেন্ট সহ ট্রান্সফার হওয়া, যে কোনো একটা কিছু এই বছরের 1 জুন অনওয়ার্ডস ওর জীবনে ঘটবে। ঠিক আছে? সুতরাং সেই মতো করে ওকে এগিয়ে যেতে হবে। এবং 2027 সালের জুন মাস অবধি যেহেতু চন্দ্রের ওপরে শনি চলবে 2027-এর, কারণ ওর মীন রাশি 7.5 চলছে, কিন্তু এই 7.5তেই ওর জীবনে আলটিমেট প্ল্যাটফর্মটা যেটা ওর জুটবে, তার সময় 2026 সালের 1 জুন থেকে শুরু হচ্ছে, চলবে 27 সালের 1 জুন অবধি, যতক্ষণ শনিটা ওখানে থাকবে। ঠিক আছে? সুতরাং ওর বিবাহ, ওর কর্মজীবনের বেটারমেন্ট উইথ ট্রান্সফার, অথবা বেটারমেন্ট উইথ চেঞ্জ ওভার ইন জব অ্যান্ড আউটসাইড ওয়েস্ট বেঙ্গল, সঙ্গে সঠিক বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশ করা। যে সম্পর্কটা আছে সেটা কতটা টিকবে, এটা আমার বড় সন্দেহ আছে, এবং সেটা মোটামুটিভাবে একটা প্রায় শেষের দিকে হয়তো চলে যেতে পারে এই বছরের ফেব্রুয়ারি মাসের 20 তারিখের পর থেকে। সেখানে একটা হেস্তনেস্ত হয়ে যাবে মোটামুটি এই বছরের ফেব্রুয়ারি মাসে 20 তারিখ থেকে এপ্রিল মাসের মধ্যে। তারপরে আপনি এখানে তো সবসময় ফোনে পাবেন না, পেলে ভালো, না হলে আমার বুকিং নাম্বারে ফোন করে জানাবেন ওদের সম্পর্কটা কি হলো। যদি সম্পর্কটা ঠিকঠাক না চলে, তারপরে তো ওই দিদি বলে দিলেন মাই সোলমেট তো আছে। দুর্দান্ত হরোস্কোপ রোজগার কর্মের জন্য, বাট পারিবারিক দাম্পত্য জীবনে সত্যি একটু চাপ আছে। আমার মনে হয় যেহেতু পারিবারিক দাম্পত্য জীবন, সুতরাং মাই সোলমেট ছাড়া কোনো গতি নেই। আমরা মাই সোলমেটটা অবশ্যই দেখে নেব, তবে আজকে আর হাতে সময় নেই। শেওড়াফুলির চেম্বারে কিন্তু আগামীকাল দেখা হবে। দাদার সঙ্গে অনেক ধন্যবাদ, দাদাকে ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।